বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন এর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম শেখ, সহকারী শিক্ষক, গণিত। আজকে আমি নবম দশম শ্রেণীর 13 অধ্যায় 13 অধ্যায় 13 এর অনুক্রম ও ধারা এর বিষয়ে আলোকপাত করব। অনুক্রম অনলাইন লাইভ ক্লাসে আমাদের কিছু ত্রুটি থাকলেও আমরা যেহেতু প্রথম, আমাদের ভুল ত্রুটি থাকবে। সেই ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ছাত্রছাত্রীদেরকে যে এইখানে আমার একটা মোবাইল দিয়ে আমি লাইভে আছি, আমার আর একটা মোবাইল যেহেতু সাথে নাই, আমি কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না। আমি পরে কমেন্টসের উত্তর দিব। তো আমি ক্লাসে চলে যাচ্ছি। অধ্যায় 13 অনুক্রম ও ধারা। এই অধ্যায় আজকের ক্লাস শেষে আমরা অনুক্রম ও ধারা কি এর ব্যাখ্যা করতে পারবে আর পার্থক্য নিরূপণ করতে পারবে। ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন ও গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তা প্রথমেই আমি অনুক্রম কাকে বলে। অনুক্রম কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যে কোনো রাশি এর পূর্বের আর পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশির সেটকে অনুক্রম বলে। অনুক্রমের পদগুলো অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। অনুক্রমের মধ্যে অনুক্রম এখানে 2, 4, 6, 8 ডট ডট অসীম পর্যন্ত, 3, 9, 27 ডট ডট অসীম পর্যন্ত। এইখানে এর আমরা যদি দ্বিতীয় পদ ধরি, এই দ্বিতীয় পদ প্রথম পদ এবং তার পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত, এইটা আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারতেছি যে এই 4 এর পূর্বের পদ 4 থেকে 2 কম আর পরের পদ 4 থেকে 2 বেশি। অর্থাৎ এই পদের সাথে এই পদ আর এই পদের কি সম্পর্ক, সেইটা আমরা এই অনুক্রম থেকে সাজানোর পদ থেকে জানতে পারি। এইখানে এই 9 এর পূর্বে আছে 3, তাহলে 9 ভাগ 3 করলে 3, আবার 27 কে 9 দিয়ে ভাগ করলেও 3। অর্থাৎ এর 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়, আবার 9 এর সাথে 3 গুণ করলে 27 হয়। অর্থাৎ এই এবং এই পদের কিভাবে সম্পর্ক, এইটা আমরা এই সাজানোর রাশি থেকে জানতে পারি। তাহলে কতগুলো রাশি ক্রমান্বয়ে একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো থাকে যে এর যে কোনো পদ এর পূর্বের আর সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশির সেটকে বলে অনুক্রম। এইটা একটা জোড় সংখ্যার অনুক্রম। আমরা এই জোড় সংখ্যার অনুক্রমে একটা পদ লিখতে পারি 2n, এরপরে এইটা লিখতে পারি
তাই এইটা হলো একটা অনুক্রম। অনুক্রমে প্রথম পদকে প্রথম পদ, দ্বিতীয় পদকে দ্বিতীয়, তৃতীয়কে তৃতীয়, চতুর্থ, এইভাবে অনুক্রমের পদগুলো চিহ্নিত করা হয়। কোন অনুক্রমের এরপর ধারা, কোন অনুক্রমের পদগুলোকে পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। কোন অনুক্রমের পদগুলোকে পরপর প্লাস চিহ্ন দ্বারা যোগ করলে একটি ধারা পাওয়া যায়। যেমন এখানে অনুক্রমের পদগুলো অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, আর ধারা অনুক্রমের পদগুলোকে যখন পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তখন একটি ধারা পাওয়া যায়। অনুক্রম এবং ধারা এর মাঝের পার্থক্য, সবচেয়ে বড় পার্থক্য হলো অনুক্রমের পদগুলো পরপর অসীম পর্যন্ত থাকতে পারে থাকে, আর ধারার পদগুলো সসীম। অনুক্রমের পদগুলোকে যখন পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তখন একটি ধারা পাওয়া যায়। ধারা দুই প্রকার। এক নম্বর সমান্তর ধারা, দুই নম্বরে আছে গুণোত্তর ধারা। কোন ধারা সমান্তর ধারা, একটা উদাহরণ দিই। সমান্তর ধারা কোন ধারার যে কোনো পদ ও এর পূর্বের পদের পার্থক্য যদি সবসময় একই থাকে তাহলে সেইটাকে সমান্তর ধারা বলে। আর কোন ধারা যে কোনো পদ ও তার পূর্বের পদের অনুপাত যদি একই থাকে তাহলে সেইটাকে গুণোত্তর ধারা বলে। যেমন এখানে 2 4 6 এর 4 বিয়োগ 2 করলে 2, 6 বিয়োগ 4 করলেও 2। এই প্রথম পদ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে 2 হয়, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও 2 হয়। অর্থাৎ যে কোনো পদ আর তার পূর্বের পদের পার্থক্য বা বিয়োগফল যদি সবসময় একই থাকে সেটাকে সমান্তর ধারা বলে। আর কোন ধারার যে কোনো পদ ও তার পূর্বের পদের অনুপাত, কোন ধারার যে কোনো পদ ও তার পূর্বের পদের অনুপাত সবসময় একই হলে তাকে গুণোত্তর ধারা বলে। কোন ধারার যে কোনো পদ ও তার পূর্বের পদের অনুপাত যদি সবসময় একই হয় তাকে গুণোত্তর ধারা বলে। এখানে 9 ভাগ 3 সমান 3, 27 ভাগ 3 সমান 29 ভাগ 27 ভাগ 29 সমান 3। অর্থাৎ যে কোনো পদকে তার পূর্বের পদের যে কোনো পদ ও তার পূর্বের পদের অনুপাত যদি একই থাকে সবসময় তাহলে সেটাকে গুণোত্তর ধারা বলে। আমরা আজকে প্রথমে বলছি গুণোত্তর সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। তা আমি আজকে সমান্তর ধারা সূত্র গঠন এবং এর সাহায্যে একটা বা দুটা সমস্যার সমাধান করব। তাই কোনো সমান্তর ধারা প্রথম পদ এ সাধারণ অন্তর বি, শেষ পদ টি, পদ সংখ্যা n হলে ধারাটির সাধারণ পদ বা n তম
সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d। যদি কোনো সমান্তর ধারার প্রথম পদ a সাধারণ অন্তর d শেষ পদ p পদ সংখ্যা n হয়, তাহলে ধারাটির সাধারণ পদ বা n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d। a প্লাস n মাইনাস 1 ইনটু d। এবং ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি Sn হয়, তাহলে Sn সমান n বাই 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। যদি কোনো ধারার প্রথম পদ a সাধারণ অন্তর d এবং পদ সংখ্যা যদি n হয়, তাহলে ওই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n বাই 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। যদি কোনো সমান্তর ধারার আরেকটা আছে সূত্র, যদি সমান্তর ধারার Sn সমান n বাই 2a প্লাস p। যদি কোনো সমান্তর ধারার প্রথম পদ a শেষ পদ p এবং পদ সংখ্যা যদি n হয়, অর্থাৎ এইখানে সমান্তর ধারা যদি না অন্তর সাধারণ অন্তর যদি না থাকে, মানে না বের করেও যদি শেষ পদ আর পদ সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে n বাই 2 ইনটু a প্লাস p এই সূত্রের সাহায্যেও আমরা এই সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারব। সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে এর পদ সংখ্যা দরকার হয়। এই পদ সংখ্যা নির্ণয় সমান্তর ধারার পদ সংখ্যা n সমান শেষ পদ p প্রথম পদ a সাধারণ অন্তর d প্লাস 1। অর্থাৎ যদি কোনো সমান্তর ধারার শেষ পদ প্রথম পদ সাধারণ অন্তর দেওয়া থাকে, সেইখান থেকে আমরা ওই ধারাটির পদ সংখ্যা, অর্থাৎ কয়টি পদ আছে সেই পদ সংখ্যা নির্ণয় করতে পারি p মাইনাস a বাই d প্লাস 1। অর্থাৎ শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ পদের অন্তর, প্রতি পদের অন্তর যোগ 1। এর সাহায্যে আমরা ওই ধারাটির কয়টি পদ আছে তা নির্ণয় করতে পারি। অর্থাৎ যদি কোনো সমান্তর ধারার প্রথম পদ a সাধারণ অন্তর d শেষ পদ p পদ সংখ্যা যদি n থাকে, অর্থাৎ এর শেষ পদ নাও থাকতে পারে আর পদ সংখ্যা n নাও থাকতে পারে, যদি না থাকে সেই ক্ষেত্রে এই পদ সংখ্যা নির্ণয় করে সমষ্টি নির্ণয় করতে হবে। তবে সাধারণত আমাদের বইতে যে অঙ্কগুলো আমরা সমাধান করি এই সূত্রের সাহায্যেই সমাধান করি। আর এই দুটো সূত্র জরুরি দরকার। আর এর সাথে সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা আছে সেইটাও দরকার। অর্থাৎ আমার এই অধ্যায়ে অঙ্কগুলো সমাধান করার জন্য সাধারণ পদ আর n পদের সমষ্টি এবং কোন সমান্তর ধারার পদ সংখ্যা সূত্র লাগবে। তা আমি আজকে 13.1 বই থেকে আমরা 13.1 এর 6 নম্বর অঙ্কটা একটু দেখি, সমাধান করতেছি। 13.6 এর একটি
11 প্লাস এইরকম একটা ধারাতে আছে। এই ধারাটি কততম পদ? 392। এই ধারাটির কোন পদ সমান 392? ধারাটির কোন পদ 392? এইখানে এই প্রদত্ত ধারাটি দেওয়া আছে, এই একটা ধারাতে আছে, এই ধারার কোন পদ 392 হবে, অর্থাৎ n তম পদ কত হবে সেইটা এখান থেকে নির্ণয় করতে হবে। এখন একটা ধারা আমি দেখলেই বুঝতে পারবো যে এই ধারাটি গুণোত্তর ধারা না সমান্তর ধারা। যে এখানে আমরা মনে মনে করলেও হবে অথবা নিজে রাত করলেও হবে। 11 বিয়োগ 8 সমান থাকে 3, 14 বিয়োগ 11 সমান 3, 17 বিয়োগ 14 সমান 3। অর্থাৎ এই ধারাটির যে কোনো পদ ও তার পূর্বের পদের অন্তর বা বিয়োগফল 3, এইখানেও 3, এইখানেও 3। তাহলে আমরা আগে বলছিলাম যে কোনো সমান্তর কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্বের পদের অন্তর বা বিয়োগফল যদি সবসময় একই থাকে তাহলে সেটি সমান্তর ধারা। তাহলে এখানে 8 প্লাস 11 14 17 ডট ডট এই ধারাটি একটি সমান্তর ধারা। এখানে প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর b সমান 3। সুতরাং এটি একটি সমান্তর ধারা। তাই ধরি ধারাটির n তম পদ সমান 392। ধরি ধারাটির n তম পদ সমান 392। তাহলে এখন আমরা আগে জানি যে n তম পদ, সুতরাং n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 392। বা এখন এর মান আমরা আগে পাইছি 8 আর d এর মান পাইছি 3, এই মানটা বসাই দেব এখানে 8 প্লাস n মাইনাস 1 ইন্টু 392 বা 8 প্লাস 3n মাইনাস 392 বা 3n সমান প্লাস 5 সমান 392 বা 3n সমান 392 মাইনাস 5 বা 3n সমান 387 বা n সমান 387 বাই 3, তাই n সমান 129। এখানে ধরছি ধারাটির n তম পদ 392। তাহলে সুতরাং n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 392। এখন এর মান 8, d এর মান 3। এখন এই 3 দিয়ে সাথে গুণ করলে 3n মাইনাস 3, 8 প্লাস 8 মাইনাস 3 থাকে প্লাস 5। এখন 5 যোগ আছে, উভয় পক্ষ থেকে বিয়োগ করে দিলাম, তাই থাকে 392 মাইনাস 5 থাকে 387। 3n এর 3 গুণ আছে, এই প্রসেসটা ভাগ, তাহলে n সমান 100। 387 কে 3 দ্বারা ভাগ করলে 129। সুতরাং এই ধারাটি ধারাটির 129 তম পদ 392। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমরা এরপরে এই অধ্যায়ের 6, 7 একই অঙ্ক, আমরা পরের আর একটা অঙ্ক সমাধান করবো 8 নাম্বার, খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক।
m প্লাস n তম পদ নির্ণয় করো। কোনো ধারাটির যে কোনো পদ নির্ণয় করতে হলে তার প্রথম পদ আর সাধারণ অন্তর দরকার। তাহলে এখানে যেহেতু ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর নাই, সমান্তর ধারা লেখা আছে, তাহলে আমরা এখানে ধরি, মনে করি ধারাটির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান b। যেহেতু সমান্তর ধারা, তার সমান্তর ধারার প্রথম পদ a আর সাধারণ অন্তর b। এখন শর্ত মতে এই ধারাটির n তম পদ সমান n। তাহলে আমরা জানি n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু b। n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু b। অর্থাৎ আমরা যে পদ নির্ণয় করব সেই পদ থেকে এক বিয়োগ তার সাথে সাধারণ অন্তর গুণ। আমরা কোনো সমান্তর ধারার যে কোনো পদ নির্ণয় করার ক্ষেত্রে প্রথম পদ যোগ যে পদ নির্ণয় করব তার থেকে এক বিয়োগ তার সাথে সাধারণ অন্তর গুণ। তাহলে এই ক্ষেত্রে শর্ত মতে ধারাটির n তম পদ, তাহলে n তম পদ হলো a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n। n তম পদের মান দেওয়া আছে n এবং a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান দেওয়া আছে আমাদের n তম পদ এইটা সমান n আর n তম পদ এইটা সমান n। এখন এই ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করতে হলে আমার প্রথম পদ আর সাধারণ অন্তর এই দুটোর মান নির্ণয় করতে হবে। তো এখন এই যে সমীকরণ পেয়েছি, এই সমীকরণের সমাধান করে আমার প্রথম পদ a আর সাধারণ অন্তর b এর মান বের করার চেষ্টা করি। তা আমি সহজেই যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলেই আমার যে কোনো একটা পদ পাবো। যেহেতু a কাটা হবে, 1 নং বিয়োগ 2 নং করে পাই। a প্লাস m b মাইনাস d সমান n আর ওইটাকে দ্বিগুণ করলে a প্লাস m b মাইনাস d সমান m। এখন বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এইখান থেকে এই a প্লাস এই মাইনাস কাটা যাবে, এই d কাটা যাবে, থাকবে m b মাইনাস n d সমান n মাইনাস n, বা এখানে d কমন নিলে m মাইনাস n, আর এইখান থেকে যদি আমি মাইনাস 1 কমন নিই তাহলে m মাইনাস n। এখন এইখানে m মাইনাস 1 কমন নেওয়ার কারণটা হলো এইখানে যেহেতু d এর সাথে m মাইনাস n আছে, এইখানেও n মাইনাস n, এইখানে যদি আমি মাইনাস 1 কমন নেই থাকে m মাইনাস n। এইটা একই হওয়ার কারণে মাইনাস কমন নিলাম, বা d সমান মাইনাস 1 ইন্টু m মাইনাস n বা m মাইনাস n। তাহলে এই ক্ষেত্রে আমি সুতরাং d সমান পাবো মাইনাস 1। এখন এই ধারাটি আমি d এর মান পেলাম, আর এর মান এর সাথে সমষ্টি নির্ণয় করতে গেলে যেহেতু এর একটা অংশ থাকবে, সেহেতু আমার এর মান না হলেও আমি সমষ্টি নির্ণয় করতে পারবো। সুতরাং ধারাটি m প্লাস n তম পদ সমান a প্লাস যে তম পদ হবে তার থেকে এক বিয়োগ ইন্টু d। তাহলে a প্লাস md প্লাস মাইনাস d প্লাস md। এখন এইখানে আমরা এই পদ থেকে a প্লাস md মাইনাস d
কত পেয়েছিলাম n। তাহলে এই ক্ষেত্রে এই অংশটুকু থেকে এখানে এই m এর সাথে d গুণ করলে dm আর মাইনাস 1 এর সাথে গুণ করে d, তাহলে a প্লাস md মাইনাস d এই অংশটুকু এর মান আমরা এখানে এক নম্বরে পেয়েছি n আর এখানে d এর মান পেয়েছি আমরা -1। তাহলে এখন n মাইনাস n সমান 0, অর্থাৎ এই ধারাটির n প্লাস n তম পদের মান পেলাম 0। যদি আমি প্রথম থেকে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই একটি সমান্তর ধারার n তম পদের মান n আর n তম পদের মান n, এই ধারাটির n প্লাস n পদের তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে মনে করি ধারাটির প্রথম পদ a সমান, প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। তাহলে আমরা জানি যে সমান্তর ধারার সাধারণ পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে সেই শর্ত মতে m তম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখন m পদের মান দেওয়া আছে n, তাই শর্ত মতে এইটা সমান n। আবার n তম পদ হলো এইটা, n তম পদের মান দেওয়া আছে n, তাই শর্ত মতে এইটা সমান n। এখন কোনো সমান্তর ধারার যে কোনো পদ নির্ণয়ের ক্ষেত্রে তার প্রথম পদ আর সাধারণ অন্তর লাগবে। এখন আমরা এই সমীকরণ দুটো থেকে যে কোনো উপায়ে আমরা যে কোনো পদ্ধতির সাহায্যে সমাধান করে এর মান এবং b এর মান নির্ণয় করে n প্লাস n তম পদ নির্ণয় করতে পারি। তবে এইখানে শুধু d এর মান নির্ণয় করলে আমি n প্লাস n তম পদের মান নির্ণয় করতে পারবো, যেহেতু m এর a প্লাস n এর সাথে d যুক্ত হয়ে একটা মান আছে আগে থেকেই। তাহলে এখন আমি যদি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণের বিয়োগ করি, তাহলে আমার a আর a কাটা চলে যাবে, তাহলে আমার d থাকবে, সেই d এর মান আমি বের করব। 1 নং বিয়োগ 2 নং, 1 নং এর সাথে এখানে d গুণ দিয়ে লিখছি, তাহলে dm মাইনাস d, আর এখানে d দিয়ে গুণ করলে হয় md মাইনাস d সমান m। এখন 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করি তাহলে সাইন পরিবর্তন হবে, এটা আছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। এখানে a আর a কাটা, এই d কাটা, md মাইনাস md, আর এখান থেকে n মাইনাস n। এখন d কমন নিলে n মাইনাস n, আর এখানে -1 কমন নিলে n মাইনাস n। এই d এর সাথে গুণ আছে, এই পাশে ভাগ, এটাকে কাটাকাটি, d সমান -1। সুতরাং ধারাটি n প্লাস n তম পদ সমান a প্লাস n প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন এখানে d দিয়ে এর সাথে গুণ করলে md, 1 এর সাথে গুণ করলে মাইনাস d প্লাস md। এখন 1 নং সমীকরণে আমরা a প্লাস md মাইনাস d সমান পেয়েছিলাম n, সেই n আমরা এখানে বসালাম, আর d এর মান পাইছি আমরা -1 বসালাম। এই -1 আর এই +1 গুণ করলে -n, n থেকে n বিয়োগ করলে 0। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমরা আর একটা অঙ্ক করব। নম্বর অঙ্কটি আছে 5 প্লাস এইটা সমান কত। এইখানে এই ধারাটি 11 থেকে 6 বিয়োগ 5 বিয়োগ করলে 6 থাকে, 17 থেকে 11 বিয়োগ করলে 6 থাকে, 23 থেকে 17 বিয়োগ করলে 6 থাকে, অর্থাৎ এটি একটি সমান্তর ধারা। এই সমান্তর ধারাটি এখানে প্রথম পদ
a সমান 5 সাধারণ অন্তর b সমান 11 minus 5 সমান 6। সুতরাং এটি একটি সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারা এইখানে 5 11 30 17 23 ডট ডট দিয়ে 59। এখন এই ধারাটির প্রত্যেকটা পদের সাথে 6 6 যোগ করে পরবর্তী পদ হয়েছে, 6 6 যোগ করে শেষে 59। এখন এই পদটা কততম পদ? যদি এই ধারার সমান্তর ধারাটির সমষ্টি নির্ণয় করতে হয় তাহলে আমার এখানে এই শেষ পদ 59 কততম পদ সেটা নির্ণয় করতে হবে। তা আমরা একটা সূত্র লিখছিলাম যে পদ সংখ্যা নির্ণয়ের সূত্র, পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। সুতরাং ধারাটির পদ সংখ্যা n সমান শেষ পদ 59 বিয়োগ প্রথম পদ 5 সাধারণ অন্তর 6 যোগ 1। 59 থেকে 5 গেলে থাকে 54, 6 1 6 নাম 54। অর্থাৎ ধারাটির এই 59 হলো 10তম পদ। 59 কততম পদ? 10তম পদ। এই 10তম পদের 10তম যদি এইটা যদি 10তম পদ হয় তাহলে এই ধারাটির পদের সংখ্যা হলো 10টি। সুতরাং ধারাটির সমষ্টি সমান 10/2 into সরি সূত্রটা লিখে এটা যদি তোমরা বুঝো তাহলে এটা বুঝে ফেলাই। আমরা জানি সমান্তর ধারা প্রথম n পদের সমষ্টি সমান n/2 2a plus a minus 1 into b। সুতরাং এই ধারাটির পদের সংখ্যা হলো 10টি। সুতরাং ধারাটির 10টি পদের সমষ্টি সমান 10/2 2a, a মানে 5 প্লাস n মানে 10 minus 1 into b মানে 6। তো এখানে থাকে 5 10 54। আমরা জানি সমান্তর ধারা প্রথম n পদের সমষ্টির সূত্র n/2 into 2a plus n minus 1 into b। তাহলে এই ধারাটির পদের সংখ্যা 10টি। সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি সমান 10/2 2a, a মানে 5 9 n মানে 9 10 minus 1 into b মানে 6। তাহলে 5 দুগুণে 10, এখান থেকে 9 6 9 54 54 আর 10 64। এটাকে কাটলে 5 হয়, 64 কে 5 দিয়ে গুণ করলে 4 5 20 5 7 30 আর 2 32। সুতরাং এই ধারাটির সমষ্টি 320। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।
আল্লাহ হাফেজ।